আমরা গত ক্লাসে আইডি কার্ডের ডিজাইন করছিলাম। আজকে আমরা আইডি কার্ডটাকে ভ্যারিয়েবল বানাবো যাতে করে এই নামগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এটা করার জন্য প্রথমে আমার এআই ফাইলটা প্রস্তুত করে নিতে হবে। তো এর আগে জি পরে, অবশ্যই পরে ক্লাস টাইমে ক্লাস দেখবেন। আইডি কার্ডটাকে আগে প্রস্তুত করে নিতে হবে আমাদের ভেরিয়েবল বানানোর জন্য। আমরা নর্মালি যখন এই ধরনের ফাইলগুলো প্রিন্টে দেই তখন হলো ভিন্ন ভিন্ন ফাইল বানিয়ে দিতে হয়, বা একই জিনিস ভিন্ন ভিন্ন আর্টবোর্ডে বসিয়ে দিতে হয়। ঠিক আছে? যেভাবেই দেন তারা আবার তাদের ছাঁচে নিয়ে ওইটাকে বসিয়ে, ছাঁচ বলতে ইলাস্ট্রেটর ফাইলের টেমপ্লেট তাদের মাপ অনুযায়ী ওইটাতে বসিয়ে দেন তারা প্রিন্ট করে। আপনি যদি নিজে নামগুলা বসায় দেন এতে করে সুবিধা যেটা পাবেন সেটা হলো ফন্টগুলা ইয়াগুলা সব ঠিক থাকবে। ঠিক আছে? আর যদি তারা ফাইল বসায় তখন আর ফন্ট টেক্সট এগুলা ঠিক থাকে না, এলোমেলো করে ফেলে। ঠিক আছে? এজন্য নিজে বসায় দেওয়াটাই ভালো। এখন আইডি কার্ডের ব্যাক সাইডে তো চেঞ্জেবল কিছু নাই, তাই না? তো এইটা জাস্ট একটা দিলেই সে প্রত্যেকটার পেছনে বসিয়ে দিতে পারবে। বুঝতে পারছেন কথাটা? এটা আমার যে ফাইল আমি ভ্যারিয়েবল করব ওইখানে এটা থাকাটা জরুরি না, মানে এটা একটা দিব আর এটা যতগুলা কপি হবে অতগুলা দিব। বুঝতে পারছি? আচ্ছা, এখন তো ওই হিসাবে আমার হলো এই এআই ফাইলটাকে একটু ভিন্নভাবে সেভ করে আলাদা করে তৈরি করে নিতে হবে। এই জন্য এটা তো আমার ডিজাইনের ফাইল, এটাকে এইভাবে আমি রেখে দিয়ে কন্ট্রোল এস দিব, এরপরে কন্ট্রোল শিফট এস দিয়ে এটা থেকে আরেকটা সেভ করব যেখানে আমি লিখে দিতে পারি আইডি কার্ড ভ্যারিয়েবল। বুঝতে পারছেন? আলাদা আর একটা এআই ফাইল সেভ দিলাম। তাহলে এবার ওকে দেই। এখন তাহলে ওপেন আছে কোনটা? আইডি কার্ড ভ্যারিয়েবল যেটা, ওইটা। মূল ফাইলটাকে আমি আলাদা করে ফেললাম। বুঝতে পারছেন সবাই? এই যে আমি ফাইলে যাই, ওপেন দেই, এই যে মূল ফাইলটা। এখন আমি এটাতে যাই চেঞ্জ করি আমার মূল ফাইলে কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন এখানে চেঞ্জেস বলতে এই আর্টবোর্ডটা ফেলে দিব, শুধু এই আর্টবোর্ডটা রাখবো, এটাও ফেলে দিব। বুঝতে পারছি? সো ফেলে দিলাম, এগুলো সব ক্লিক করে ডিলিট, গাইড আনলক করে এই পাশের গাইডটাও ডিলিট, আর এই পাশে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ব্যাকগ্রাউন্ডটাকে কপি করলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সামনে নিয়ে আসলাম, কন্ট্রোল এ সব সিলেক্ট করে কন্ট্রোল 7 ক্লিপিং মাস্ক করলাম। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, ক্লিপিং মাস্কটা আমরা পরে করি, শেষে। এটাকে আপাতত ডিলিট করে দিই, পরেও করা যাবে ক্লিপিং মাস্ক। হ্যাঁ, পরে কেন করতেছি? কারণ ক্লিপিং মাস্ক করলে সব তো গ্রুপ হয়ে যায়, তাই না? এখন আমার এই জিনিসগুলো আলাদা আলাদা করে বারবার ধরা লাগবে, এজন্য আপাতত ক্লিপিং মাস্ক করলাম না, একদম শেষে গিয়ে করব। এখন এখানে প্রথমে একটা ছবি বসায় নেই। ছবি বসানোর জন্য আমি কিন্তু এতক্ষণ বসে ছবি তৈরি করতেছিলাম, আপনারা হয়তো দেখছেন। ছবিগুলো আমি যে ফরম্যাটে সাজাইছি ওইটা বুঝিয়ে দিচ্ছি, যেন আপনারা পারবেন আশা করি। দেখেন, একটা আইডি কার্ড নামে ফোল্ডার খুলবেন। ঠিক আছে? সেখানে ফটো, মানে যত সহজে লেখা যায় এই ফোল্ডারের নামটা, এই যে ফটো ফোল্ডারের নামটা, ফটোস লিখলেন, পি বড় হাতের দিলেন, এত কিছু দরকার নেই, যত সিম্পলি লেখা যায়। ঠিক আছে? এটা মনে রাখতে হবে, ওইভাবে সিম্পল করে লিখতে হবে। দেন ছবির যে নাম্বারগুলা, এটা যাতে অবশ্যই তাদের যে আইডি নাম্বার ওইটা সিরিয়াল অনুযায়ী থাকে, এটা মেনটেন করতে হবে। ঠিক আছে? আমি এখানে নর্মালি 1 2 3 4 দিছি, কারণ আমার এখানে তো র্যান্ডম, নির্দিষ্ট একজনের আরেকজনের মিলানো জরুরি না, কিন্তু আপনাদের ক্ষেত্রে যাতে অবশ্যই তার আইডি নাম্বারের সাথে তার ছবির নাম্বারটা ম্যাচ থাকে, আদারওয়াইজ ছবি এলোমেলো হয়ে যাবে। ঠিক আছে? এখন ছবির নাম্বার, ধরেন আমাদের আইডি নাম্বার কিভাবে দিছি, EMP সামথিং 4 ডিজিটের, তাই না? এরকম, তো ওইটাও যাতে ম্যাচ হয় আর কি, প্রত্যেকটা ওইভাবে বসাবেন। বুঝতে পারছি? ছবির নাম্বার আইডি নাম্বার যাতে সেম হয় প্রত্যেক ব্যক্তির, তাহলে আপনার জন্য সুবিধা হবে। বাই চান্স ধরেন কোনো একটা ভুল আসলো এই অটোমেটিক হইতে গিয়ে, তো ওইটাকে আপনার যদি আইডি নাম্বারটা ঠিক করে লেখেন আপনার মিলাইতে সহজ হবে। বুঝতে পারছেন?
আচ্ছা, এই জন্য ছবিগুলা রিনেম করবেন কিভাবে? আইডি নাম্বার দিয়ে। আর সব ছবিগুলাকে একটা ফটো নাম দিয়ে একটা ফোল্ডার খুলে সেই ফোল্ডারে রাখবেন। দেন আপনার লাগবে হলো একটা এক্সেল ফাইল। আচ্ছা, আমি ফটো এখানে একটা নিয়ে আসতেছি। প্রথম ছবিটাকে আমি প্লেস করে দেই মোটামুটি এইখানে। আর ফটোটা যে আমি এআই থেকে তৈরি করছি, আমি কিন্তু এই যে এইটার অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী তৈরি করছি ছবিটা। আপনারা নর্মালি ক্যামেরার অ্যাসপেক্ট রেশিও আপনার ডিজাইন অনুযায়ী চেঞ্জ করে নেবেন ক্যামেরায় ছবি তোলার সময়। মোবাইলে কিন্তু অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করা যায়, জানেন এটা? সাধারণত মোবাইলে দুইটা অ্যাসপেক্ট রেশিও কমনলি থাকে, একটা হলো 9:16 আর একটা হলো 4:3। ঠিক আছে, 4:3 হলো উপর নিচে একটু মানে ছোট আসবে এতটুকু, আর 9:16 হলো পুরা স্ক্রিন জুড়ে আসবে। দেখেন না ক্যামেরার ছবি তোলার সময় আসে না অপশন? হ্যাঁ, ফ্রেমটা বড় বা ছোট করা পান? হ্যাঁ হ্যাঁ, 1:1ও আসে। এখন আপনার ডিজাইনের মধ্যে মানে আপনি চেষ্টা করবেন যে যে এই ছবির অ্যাসপেক্ট রেশিওটা যাতে আপনার ডিজাইনে যে ছবিটার ফ্রেম বসাচ্ছেন ওটার অ্যাসপেক্ট রেশিওটা ম্যাচ থাকে, এতে করে আপনার জন্যই সহজ হবে কাজ করা। বুঝতে পারছেন? নিজের সুবিধার্থে এটা একটু মেনটেন করার চেষ্টা করবে। না হয় কি করতে হবে, না হয় ডিজাইনের এগুলার সাথে ম্যাচ করে আপনার আবার সব ফটোশপে নিয়ে সবগুলোকে ক্রপ করে 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 ম্যাচ করতে হবে, সেই আবার দেরি হবেই। বুঝতে পারছি? এই জন্য ইদার যদি আপনার কাছে অপশন থাকে যে আপনি আপনার ডিজাইনের অনুযায়ী ছবিটার অ্যাসপেক্ট রেশিও মোবাইলে থেকে ছবি তোলার সময় করে নিতে পারবেন, ধরেন ছবি আপনিই তুলবেন সেই ক্ষেত্রে, ঠিক আছে, তাহলে ওইটা করেন। আর না হয় ছবি যেভাবে আপনাকে দিছে ওই অ্যাসপেক্ট রেশিও অনুযায়ী আপনি এখানে ডিজাইনটা ফেলেন। ধরেন ছবির অ্যাসপেক্ট রেশিও 4 কোণা, তাহলে আপনি এখানে এটা করার সময় এটাকে 4 কোণা হিসাবেই তৈরি করেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আপনার জন্য সহজ হবে। এখন আসেন এই ছবিটাকে এই ক্লিপিং মাস্কে বসাই। একটু ছোট আছে। আচ্ছা, এইটুকুকে আমি বড় করে দিই, একটু টেনে বড় করে দিই, কারণ অতটুকু কম বেশি খুব একটা ম্যাটার করবে না। এটাকে সেন্টারে অ্যালাইন করি, এটার সাথে ধরে এটা কি অবজেক্ট বানিয়ে অ্যালাইন সেন্টার। আচ্ছা, এভাবেও অ্যালাইন সেন্টার। ওকে, এবার এটাকে ওইটার পেছনে নিয়ে যাব, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিতে থাকি যতক্ষণ না পর্যন্ত ওইটার পেছনে চলে যাচ্ছে। এ তো গেছে। এবার এই দুইটা একসাথে সিলেক্ট করে Ctrl+7। ওকে, ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আসেন আরেকটা শেখার বিষয়, লিঙ্ক আর এমবেড। লিঙ্ক আর এমবেড। লিঙ্ক বলা হয় আপনি আপনার ফাইলের মধ্যে একটা কিছুকে সরাসরি আনেননি, বরং ওইটার লিঙ্কটা এনেছেন। লিঙ্কের মাধ্যমে ফাইলটা তার সে ফাইলটা যে জায়গায় আছে ওইখান থেকে একটা প্রিভিউ শো করতেছে এখানে। বুঝতে পারছি? এই যে আপনারা যখন কোনো ছবি নিয়ে আসেন মাঝখানে ক্রস চিহ্ন থাকে না, এই ক্রসের মানে হলো এই ছবিটা এখানে সরাসরি আসে নাই, বরং এটা লিঙ্কের মাধ্যমে এখানে প্রিভিউ শো করতেছে। বুঝতে পারছি? তো এই ছবির ওই মূল যে ফাইল, এই যে ফাইলটা এর মধ্যে যদি কোনো পরিবর্তন হয় ইমিডিয়েটলি এখানেও পরিবর্তন হয়ে যাবে। বুঝতে পারছেন? কারণ এখানে প্রিভিউ দেখাচ্ছে। আর যখন আপনি ছবিটাকে ধরবেন, ধরে যদি এখানে এমবেডে প্রেস করেন, দেন এই যে ক্রস চিহ্নটা চলে গেল, দ্যাট মিন্স এটা এখন আপনার এই এআই ফাইলের ভিতর এমবেড হয়ে গেছে, এআই ফাইলের ভেতরে ঢুকে গেছে। এইটার সাথে এখন আর কোনো লিঙ্ক নাই এটার। বুঝতে পারছেন? সো এখন এটাতে কোনো পরিবর্তন করলে এখানে সেই পরিবর্তনটা হবে না। এখন লিঙ্কের সুবিধা আছে, অসুবিধাও আছে। লিঙ্কের সুবিধা হলো এরকম ইমিডিয়েট চেঞ্জেস আনা যায়। যেমন ধরেন এখানে যদি এই ছবিটা না হয় একটা পিএসডি ফাইল হইতো, ধরেন আমি ফটোশপে যাই, ফটোশপে মনে করেন ছবিগুলো এডিট করে এখানে আনতেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এই ছবিটা ধরেন তার চোখগুলা নীল করব,
ঠিক আছে, তো চেঞ্জ করলাম, এবার এটাকে সেভ করি, পিএসডি ফরম্যাটেই সেভ করব, মানে ফটোশপ ফাইলে সেভ করলাম। ওকে, এখন যদি আমি এই ছবিটাকে বাদ দিয়ে এখন যদি আমি এখানে ওই পিএসডি ফাইলটা বসাইতে চাই, ফাইল প্লেস, এই যে পিএসডি, ওকে, এটা ক্লিপিং মাস্কটা রিলিজ করে দেই, এটা ধরেন ডিলিট করে দিলাম। আচ্ছা, ওইটা ক্লিপিং মাস্ক থাক, আমরা লিঙ্ক এমবেড বোঝার জন্য এটা ছুটানো লাগবে না, ধরেন এটা ক্লিপিং মাস্ক করছি, ঠিক আছে। এখন এটার মধ্যে ধরেন চোখের কালার পরিবর্তন করা দরকার, বুঝতে পারছেন। এখন যদি ফটোশপে যাই, দেন এটার কালার যদি চেঞ্জ করি আমি, এবার যদি কন্ট্রোল এস দেই, এটা সেভ হলো না, ইলাস্ট্রেটরে যাবেন, আপডেট যাবে, ইয়েস দিবেন, আপডেট হয়ে গেল। বুঝতে পারছেন লিঙ্ক এমবেডের সুবিধা? লিঙ্কের সুবিধা কি বুঝতে পারছেন? লিঙ্ক করলে এরকম ইমিডিয়েট কাজ করতে পারবেন। অনেক সময় এরকম হবে যে একটা ইফেক্ট যেটা আপনি হয়তো ইলাস্ট্রেটরে তৈরি করতে পারতেছেন না, ওটা তখন ফটোশপে নিয়ে এডিট করে দেন আনা লাগে, তাই না? তো আপনি যদি এডিট করার পরে পিএসডি সেভ করে পিএসডি ফাইলটাকে এখানে প্লেস করেন, দেন কিন্তু আপনি রিয়েল টাইম এডিট করতে পারতেছেন। ইমিডিয়েটলি কোনো চেঞ্জেস দরকার পড়লে ফটোশপে গিয়ে চেঞ্জ করে কন্ট্রোল এস দিলে এখানে আপডেট হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তো এটা হলো লিঙ্কড ফাইলের সুবিধা। কিন্তু এটার অসুবিধা আছে। কি অসুবিধা? ধরেন এই ফাইলটা, এআই ফাইলটা যদি অন্য কাউকে পাঠান আপনি, তখন কিন্তু ওই লিঙ্কড ফাইলটার সাথে যদি না দেন, তাহলে কি হবে? আপনার ফাইল মিসিং দেখাবে। বুঝতে পারছেন? কি কি কারণে ফাইল মিসিং দেখাইতে পারে? ধরেন এই যে এই ফাইলটা, তাই না, লিঙ্ক করা না, এটা ডিলিট করে দিলেন, বা এটার নাম পরিবর্তন করলেন, বা এটাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিলেন, বা মূল ফাইলটাকে, আপনার মূল ফাইল যেটা, মানে এআই ফাইল যেটা আমরা এখনও সেভ করছি, এটা হ্যাঁ করছি, কন্টেন্টস, এই যে আমাদের এটা হলো মূল এআই ফাইলটা, তাই না, এটার নাম পরিবর্তন করলেন, বা এটাকে এখান থেকে অন্য জায়গায় সরালেন, বা এটার ডিলিট করে দিলে, এটা ডিলিট করে দিলে তো আর ফাইলই নাই। যাই হোক, এই মোটামুটি 5-6টা কারণে কি হবে, বারবার দেখাবে যে এই ফাইলটা মিসিং। বুঝতে পারছি? তো এটা হলো সমস্যা। তো কখন লিঙ্ক করবেন? আসলে লিঙ্ক আসলে আপনি কাজ চলমান অবস্থায় করবেন। এখন রানিং কাজটা করতেছেন, লিঙ্ক করে কাজ করবেন। কোনো পরিবর্তন করা লাগলে আপনি ইজিলি করতে পারতেছেন ফটোশপ থেকে আর কি, বা যে কোনো সফটওয়্যার থেকে। আর যখন ফাইলটার কাজ কমপ্লিট হয়ে যাবে, ফাইলটা হ্যান্ড ওভার করা লাগবে, তখন আপনার যদি জানা থাকে, হ্যাঁ আমি যাকে ফাইলটা দিচ্ছি সে জানে লিঙ্ক আর এমবেডের ব্যাপারে, তাহলে আপনি কি করেন, এই লিঙ্ক করা ফাইলটা এবং মূল ফাইলটাকে একটা ফোল্ডারে নিয়ে আসেন, এনে আবার এরপরে হলো ওই সবগুলা একসাথে করে তারপরে হ্যান্ড ওভার করেন। বুঝতে পারছেন? আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যখন এটা, যেমন এটা দূরের একটা ফোল্ডারে আছে না, এটা আলাদা আরেক ফোল্ডারে না, দুটাকে এক ফোল্ডারে যখন আনলেন, তার মানে হয় এইটার না হয় এইটার আপনি কি চেঞ্জ করতেছেন, লোকেশন চেঞ্জ করতেছেন না, তাহলে পরে ঢুকে আবার অবশ্যই কিন্তু দেখবেন ফাইল মিসিং দেখাবে, কারণ আপনি লোকেশন চেঞ্জ করছেন। এজন্য ইদার বেস্ট হলো দুইটা ফাইলকে একই লোকেশনে রাখা, অথবা কি করা, অথবা আলাদা লোকেশনে রেখে পরে যদি নিয়ে আসেন, পরে এসে যদি একত্র করেন, তাহলে ফাইলে ঢুকে আবার জিনিসটাকে লিঙ্কটা ঠিক করে দেয়। এখন লিঙ্ক ঠিক করবেন কিভাবে সেটা দেখাচ্ছি। ধরেন এই ছবির জায়গায় আপনি অন্য ছবি আনতে চান, বা এই ছবিটা মিসিং দেখাচ্ছে, সাপোজ ধরে নিলাম। এখন আপনি যদি ফটো হিসাবে এটাতে ক্লিক করেন, এই যে ক্লিপিং মাস্কের ভিতরে ঢুকে এখন আমি এটাতে ফটো হিসাবে ক্লিক করলাম, এই যে এখানে ছবিটার নাম শো করতেছে না, এই নামে ক্লিক করলে রিলিঙ্ক অপশন আসবে। বাই চান্স কোনো কারণে যদি আপনার এরকম মিসিং বলে, তখন আপনি এখান থেকে রিলিঙ্ক করে ওই ফাইলটাকে আবার লিঙ্ক করে দিতে পারবেন, তখন ওইখান থেকে ওই ফাইলটা আবার পেয়ে যাবে। বুঝতে পারছি? তো এভাবে একত্র করার পরে এক ফোল্ডারে আনার পরে আবার এরকম রিলিঙ্ক করে দিতে হবে, তাহলে ফাইলটা অন্য জায়গায়, আপনি যদি পুরো ফোল্ডারটা সহ অন্য পিসিতেও নেন, তাও ওপেন করলে কোনো অসুবিধা হবে না, কারণ তারা একই ডিরেক্টরিতে আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা গেল কি লিঙ্কের
অসুবিধা, কিন্তু এটা সমাধানও আছে। লিঙ্কড ফাইল হলো ডাইনামিক, মানে আপনি ইচ্ছামতো চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু যখন আপনি ফাইলটাকে এমবেড করে ফেলবেন, সুবিধা হলো অন্য জায়গায় ট্রান্সফার করলে আর মিসিং টিসিং দেখানোর ঝামেলা নাই, এক ফাইলের মধ্যেই সব কিছু। কিন্তু তখন আপনার এই ফাইলটা ডাইনামিক থাকতেছে না, স্ট্যাটিক হয়ে যাচ্ছে, মানে অপরিবর্তনশীল হয়ে যাচ্ছে। কোনো চেঞ্জ করলে তখন আর এখানে চেঞ্জ হচ্ছে না, জাস্ট এখানে আপনি এমবেড প্রেস করে দিবেন। এমবেড প্রেস করলে এখন জিজ্ঞেস করতেছে, এটা যেহেতু একটা ফটোশপ ফাইল, তাই জিজ্ঞেস করতেছে এই লেয়ারগুলোকে কি সে অবজেক্টে রূপান্তরিত করে ফেলবে নাকি পুরাটা মিলে একটা ফ্ল্যাট ইমেজ বানিয়ে দিবে। তো আমি চাচ্ছি যেটা ফ্ল্যাট ইমেজ, ওকে দিলাম, বাস এটা একটা ফ্ল্যাট ইমেজ হিসাবে এমবেড হয়ে গেল। ঠিক আছে, এমবেড হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি চাইলে আবার রিলিঙ্ক করতে পারবেন, বুঝতে পারছেন, ইফ নেসেসারি, যদি প্রয়োজন পড়ে। ঠিক আছে, আচ্ছা, তার মানে লিঙ্ক করা থাকলে সুবিধা কি হবে, আমার ইমেজটা বা আমার ওই সোর্স ফাইলটা ডাইনামিক হবে। আমি সোর্স থেকে কোনো পরিবর্তন করলে এখানে প্রিভিউতেও পরিবর্তন হবে। আর যখন এমবেড করে ফেলবো তখন হলো অপরিবর্তনশীল হয়ে যাবে। তবে সুবিধা যেটা, সেটা হলো ফাইল ট্রান্সফারের সময় কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, আর লিঙ্ক করা থাকলে ফাইল ট্রান্সফারের সময় একটু ঝামেলা করে সুন্দর করে গুছিয়ে দিতে হবে সব। ঠিক আছে, আচ্ছা, ওই যেভাবে প্রসিডিউর বলে দিলাম ওইভাবে মেনটেন করে পাঠাইলে সমস্যা নাই, বুঝেন নাই? এক ফাইলে করে রিলিঙ্ক করে তারপরে পাঠাইতে হবে। হ্যাঁ, সবচেয়ে সহজ হলো শুরু থেকেই দুইটাকে এক লোকেশনে রেখে কাজ করা, যাতে করে কাজ শেষে ওই ফোল্ডারটা ধরে জিপ করে পাঠিয়ে দেওয়া যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করি, এটার কাজ শেষ, এই ফাইলটাতে ফোকাস করি। আর এইখান থেকে বাড়তি ফাইলটা যেটা পিএইচডিতে দেখাচ্ছিলাম ওইটাও ডিলিট করে দেই, ফটোশপও কেটে দেই। ফাইন। আচ্ছা, এখন আসেন, ছবি তো লিঙ্ক করলাম, লিঙ্ক করার পরে এটাকে চেঞ্জ করব কিভাবে। ঠিক আছে, চেঞ্জ করার আগে এই লেখাগুলোও চেঞ্জ করব কিভাবে সেটাও আমরা দেখব। এখন সেকেন্ড যে জিনিসটা লাগবে, যেহেতু ছবি চেঞ্জ হবে, লেখা চেঞ্জ হবে, তার মানে একাধিক ছবি একাধিক লেখা আমার লাগবে। একাধিক লেখা তৈরি করব কোথায়? এক্সেল ওপেন করব, এক্সেল ওপেন করে সুন্দর করে লিস্ট বানাবো। লিস্টের উপরে যে হেডিংগুলা, এগুলা যতটা সহজে লেখা যায়, ঠিক আছে, এগুলা বেশি কমপ্লেক্স করব না, মাঝখানে স্পেস ইত্যাদি কমপ্লেক্স করব না, এক শব্দে যতটা সহজে লেখা যায়। যেমন আইডি লিখলাম, নেম লিখলাম, ডেজিগনেশন, ব্লাড গ্রুপ, ফটো। ঠিক আছে, এখন আইডি, এখানে নিচের এই যে লেখাগুলো আমার এই জায়গাতে, ডিজাইন কোথায়, এই যে এই জায়গাতে পরিবর্তন হয়ে ওই লেখাগুলো আসবে, রাইট? আচ্ছা, ব্লাড গ্রুপের জায়গায় লেখাটাই পরিবর্তন হবে, এখানে লেখাটা পরিবর্তন হবে, এখানেও লেখাটা পরিবর্তন হবে। শুধুমাত্র ছবির ক্ষেত্রে ছবিটা পরিবর্তন হবে, তবে ছবিটা এখানে কি লিঙ্ক করা ফাইল, ঠিক আছে, মানে সে এটাকে প্রিভিউ করবে, লেখাটা চেঞ্জ করে দিবে না, বরং আরেক জায়গা থেকে এনে প্রিভিউ করবে। পার্থক্যটা বুঝাতে পারছি? লেখার ক্ষেত্রে জাস্ট লেখাটাকে সে পরিবর্তন করে দিল, হয়ে গেল, ডেটাটা চেঞ্জ। আর এখানে হলো ডেটা অন্য সোর্স থেকে সে দেখাবে, বুঝতে পারছেন? সো এখানে এই ফটো যে হেডিংটা, এই হেডিংটা লেখার আগে আপনার একটা অ্যাপোস্ট্রফি, এই @ অ্যাড করে নিতে হবে, মানে @ফটো, ফটোতে যেতে হবে তার, বুঝতে পারছেন? আর যেহেতু ফর্মুলা শুরু করে, তাই @এর আগে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে এটা ফর্মুলা ক্লোজ করে দিতে হবে, মানে এটা টেক্সটে কনভার্ট করে ফেলতে হবে। বুঝেন নাই? এক্সেল শিখতেছেন এখন গ্রাফিক ডিজাইনের ক্লাসে, ঠিক আছে? তাহলে কি করতে হবে? অ্যাপোস্ট্রফি @ফটো, ফটোর ফোল্ডারের যে নামটা দিছেন আপনি, ওই যে ফোল্ডারের নাম যেভাবে দিছেন এক্স্যাক্টলি ওইভাবেই শুধু শুরুতে অ্যাপোস্ট্রফি @ দিতে হবে। অ্যাপোস্ট্রফি কেন? এটা যাতে ফর্মুলা হিসাবে না ধরে এক্সেল, আর @ যাতে ফটোতে সে টার্গেট করে, ঠিক আছে, ফটো ফোল্ডারের ভেতর থেকে যাতে সে ফটো দেখায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এখানে আপনার কি লাগবে? ওই ছবির লিঙ্কগুলা বসাইতে হবে। এই যে এখানে যে ছবিগুলো আছে ফটো ফোল্ডারের ভেতরে, এগুলা লিঙ্ক বসাইতে হবে। কিভাবে বসাবেন? না, নামগুলা না, এই সব ছবি একসাথে সিলেক্ট করবেন। করার পরে যাদের উইন্ডোজ 11 কার কার আছে? হ্যাঁ, বেশিরভাগেরই উইন্ডোজ 11। যাদের উইন্ডোজ 11 তারা জাস্ট রাইট বাটন ক্লিক করলেই এখানে একটা অপশন পেয়ে যাবেন। অপশনটা হলো সেভ অ্যাজ পাথ, কপি অ্যাজ পাথ, কি
কপি অ্যাজ পাথ, এখানে যেমন আসতেছে না, যাদের উইন্ডোজ 10 তারা শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করবেন, এই যে কপি অ্যাজ পাথ অপশন আসবে একটা, বুঝতে পারছেন? কপি অ্যাজ পাথে ক্লিক করবেন, তাহলে ছবিগুলা কপি হবে না, বরং প্রত্যেকটা ছবির লিঙ্ক কপি হবে, বুঝতে পারছেন? আবার আরেকটা জিনিস, সিলেক্ট যেভাবেই করেন, সব সিলেক্ট করার পরে রাইট বাটনটা ক্লিক করবেন প্রথম ইমেজে, রাইট বাটনটা ক্লিক করবেন প্রথম ইমেজে। কেন? কারণ আপনি যদি মাঝখানেরটায় রাইট বাটন ক্লিক করেন, এটা সবার আগে কপি হবে, দেন পরেরগুলা হয়ে তারপর আবার শুরু থেকে কপি হবে, আপনার পুরা লিঙ্ক কিন্তু এখানে নাম অনুযায়ী এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারছেন? এজন্য অবশ্যই প্রথম ইমেজটাতে রাইট বাটন ক্লিক করে দেন কপি অ্যাজ পাথ দিতে হবে। ওকে, এই সবগুলা ইমেজের পাথ কপি হয়ে গেল, ঠিক আছে? এবার ইলাস্ট্রেটর এই এক্সেলে আসি, এখানে ফটোসের আন্ডারে রাইট বাটন ক্লিক করে পেস্ট দিয়ে দিব, চলে আসছে পাথ, বুঝতে পারছেন? এখন এই ফাইলটা আপনার ইলাস্ট্রেটর নর্মালি এক্সেল ফাইলটা সাপোর্ট করে না, ওই কাজের ক্ষেত্রে সাপোর্ট করে যেটা, সেটা হলো সিএসভি ফাইল। কি ফাইল? সিএসভি। সো এটাকে সিএসভিতে, এমনিতে নর্মালি একটা এক্সেল সেভ রাখবেন ডেটা চেঞ্জ করার জন্য, আর সিএসভি হলো অনেকভাবে অনেক কিছু করা যায় না, এজন্য মূল ফাইলটা সেভ রেখে দেন এখান থেকে সেভ অ্যাজ দিয়ে একটা সিএসভি বের করে নেবেন। সেভ অ্যাজ, ব্রাউজ, এখানে আইডি ইনফো ধরেন আপনি হাইফেন দিয়ে সিএসভি লিখিয়ে দিলেন। এরপরে এই যে এখানে সেভ অ্যাজ টাইপ, এই টাইপ চেঞ্জ করে এখান থেকে দিতে হবে সিএসভি কমা ডিলিমিটেড। দেখছেন সিএসভি কিন্তু অনেকগুলো আছে, এই দেখেন সিএসভি UTF-8, তারপরে সিএসভি কমা ডিলিমিটেড, সিএসভি ম্যাকিনটোশ, সিএসভি MS-DOS, দিবেন কোনটা? সিএসভি কমা ডিলিমিটেড যেটা, ওইটা, বুঝতে পারছেন? আচ্ছা, দিলেন, দিয়ে সেভ, বাস ফাইলটা সেভ হয়ে গেল সিএসভিতে। সিএসভি ফাইলের বৈশিষ্ট্য হলো যতবার আপনি এটাকে ওপেন করবেন ততবারই শুধু সেভ যাবে, ঠিক আছে? মানে সিএসভি ফাইলে অনলি ভ্যালুগুলা থাকে, এটাতে কাস্টমাইজ করা করা অত বেশি কিছু করা যায় না, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা ক্লোজ করে দিলাম। সিএসভি ফাইল ইউজই হয় এই ধরনের কাজের জন্য, বুঝছেন? আচ্ছা, এবার ইলাস্ট্রেটরে আমাদের সিএসভি ফাইল সেভ হয়েছে কিনা একটু শিওর হয়ে নেই। এই যে এইখানে সিএসভি চলে আসছে, হ্যাঁ? তো এই ফাইলটা আমাদের কাজে লাগবে ইলাস্ট্রেটর ফাইলে। তাহলে আমাদের এই ফাইলগুলো পরিবর্তনশীল করার জন্য, ডাইনামিক করার জন্য যে এক্সট্রা ফাইলগুলো আমাদের লাগবে, মানে ফটোগুলা এবং হলো আমাদের এক্সেল ফাইলটা, সেটা আমরা তৈরি করে ফেলছি। এবার চলে আসি ইলাস্ট্রেটরে। আমাদের প্যানেল লাগবে এখানে দুইটা। প্রথমত এটাকে ভ্যারিয়েবল বানানোর জন্য আমাদের যে প্যানেলটা লাগবে, সেই প্যানেলের নাম হলো ভ্যারিয়েবলস প্যানেল। কি প্যানেল? ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস প্যানেল নিলে সাথে আবার একটা এসভিজি ইন্টারঅ্যাক্টিভিটি প্যানেল চলে আসবে, যেটার আপাতত দরকার নাই, আমাদের শুধু ভ্যারিয়েবল প্যানেলটা দরকার, ঠিক আছে? তো ভ্যারিয়েবল প্যানেলটা ওপেন করে নিলাম। এবার যদি আমি একটা টেক্সটে ক্লিক করি, এই যে এখানে একটা আইকন দেখাচ্ছে মেক টেক্সট ডাইনামিক, মানে টেক্সটটাকে ভ্যারিয়েবল করার জন্য, ডাইনামিক করার জন্য। ডাইনামিক মানে চেঞ্জেবল, ঠিক আছে? এখানে ক্লিক করে দেই, তাহলে এই টেক্সটটা ডাইনামিক হয়ে গেল। এখন এটা কি? নেম। এখানে এখন আমি এটার নামটাই যে ভ্যারিয়েবল 1, এই জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি রিনেম করতে পারবো। এখানে নেমটা বসাবো কিভাবে? ওই যে সিএসভি ফাইলের মধ্যে হেডিংয়ে যেভাবে লিখছি, কিভাবে? জাস্ট ছোট হাতের NAME, যত সংক্ষেপে লেখা যায়, ওই যে আমি সিএসভিতে যেভাবে লিখছি হেডিংগুলো, ঠিক ওইভাবে এখানে লিখতে হবে। চেয়ারম্যান এটা চেঞ্জ করে প্লাসে দিয়ে দেই DS, হ্যাঁ। এরপরে এখানে এখানে এই যে মেসেজটা কেন আসলো খেয়াল করেন, আপনার এইটা সিলেক্টেড আছে, এই অবস্থায় আপনি এখানে ক্লিক করছেন। তো এখন যদি আপনি ওকে দেন, এটা রিপ্লেস হয়ে যাবে, বুঝতে পারছেন? এই জন্য এই মেসেজ আসলে তাহলে বুঝতে পারবেন যে এটা সিলেক্টেড আছে। ক্যান্সেল দিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করে দেন এখানে দিবেন, বুঝতে পারছি? এবার এটা কি? আইডি, তারপরে বিজি, ওকে, এই চারটা হয়ে গেছে। এবার ছবিটা, ছবিতে ক্লিক করেন। ছবিতে কিন্তু এখন ক্লিক হয় না, এখন ক্লিক হয়েছে কোথায়? ক্লিপিং মাস্কে। সো ডাবল ক্লিক করে ছবিটা ঢুকে দেন ছবিতে ক্লিক করে এবার এখানে। আর সবার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, সবার আগে আপনি এখানে যদি ছবি সিলেক্ট করেন দেন এই অপশনটা আসবে না, বুঝতে পারছেন? সবার আগে কোনো একটা লেখা নিয়ে নিলে তখন হলো এই অপশনটা আসবে। ক্লিয়ার? এই জন্য আমি আগে এই লেখাটা সিলেক্ট করছি, যদিও ছবি সবার উপরে। সাধারণত ছবিটাকে সবার শেষে রাখবেন, কারণ ছবি অনেক সময় দেখা যায় যে ফাইল সেভ করে আবার ওপেন করলে অনেক ক্ষেত্রে হলো ছুটে যায়, অনেক ক্ষেত্রে না, প্রায় এটা হতে পারে আর কি। এটা একটা কমন ইস্যু যে এটা লিঙ্কটা থাকে না,
ঠিক আছে, লিঙ্কড ফাইলটা ছুটে যায়। তো সেই ক্ষেত্রে ছবিটাকে সবার শেষে করবেন, এই কি বলে ডাইনামিক করবেন। তো ডাইনামিক হয়ে গেছে, এই যে দেখাচ্ছে এটা একটা লিঙ্কড ফাইল। এখন এটার নাম কি দিছিলাম আমরা? PHOTO, ফটো। আর এটা শুরুতে @ লিখতে হবে না, @ শুধু এক্সেল ফাইলে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন তাহলে আমরা সবগুলো নিয়ে আসলাম। এবার হলো আমাদের ডেটাবেসটাকে এখানে ইম্পোর্ট করতে হবে, যাতে ওই ডেটাবেস থেকে তথ্য নিয়ে সেটাকে পরিবর্তন করতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই যে বার্গার মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে লোড ভ্যারিয়েবল লাইব্রেরি এখানে ক্লিক করবেন। তারপরে আপনার যে ফোল্ডার আপনি তৈরি করছেন সেখান থেকে এই যে CSV ফাইলটা সিলেক্ট করে ওপেন দিয়ে দিবেন, তারপরে ইয়েস দিয়ে দিবেন। বাস, আপডেট হয়ে গেছে, কিন্তু এখনও শো করতেছে না, কারণ এখানে ডেটা সেট আপনার সিলেক্ট করতে হবে। এই যে আমার যে 10টা ডেটা সেট মানে রো আর কি, 10টা রো আছে, প্রথম রো দেন, এই যে চেঞ্জ হয়ে গেল। এবার সেকেন্ড রো চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, ওকে, ভেরিয়েবল হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, আলাদাভাবে সেভ করতে হবে। এখন নর্মালি এখন পর্যন্ত যে অবস্থায় আসছে, একটা করে আপনি নেবেন ডেটা সেট, তারপরে Ctrl+Shift+S দিয়ে আলাদা করে সেভ করবেন। আবার আরেকটা ডেটা সেট নেবেন, আবার Ctrl+Shift+S দিয়ে আলাদা করে সেভ করবেন। আবার আরেকটা ডেটা সেট নেবেন, আবার প্যারা না। তো এটাকেও আমরা সংক্ষেপ করে ফেলব, ঠিক আছে। আর এটাকে সংক্ষেপ করার জন্য আমাদের সেকেন্ড যে প্যানেলটা লাগবে সেটা হলো অ্যাকশনস প্যানেল। কি প্যানেল? অ্যাকশনস। অ্যাকশন ফটোশপেও আছে, ইলাস্ট্রেটরেও আছে। অ্যাকশনস প্যানেলের কাজ হলো বিভিন্ন, ধরেন কয়েকটা কাজ আপনি করছেন একটা কিছু তৈরি করার জন্য, তো ওইটা ধরেন আপনার আরও তৈরি করতে হবে। তো ওই কয়েকটা কাজই বারবার করা লাগতেছে, 4-5টা কাজ বারবার করা লাগতেছে একটা জিনিস তৈরি করার জন্য। তো এটাকে সংক্ষেপ করে পুরা সব কাজটাকে আপনি এক ক্লিকে একটা বাটনে নিয়ে আসতে পারবেন, যে ওইটা ক্লিক করলে আপনার ওই কাজটা একেবারে হয়ে যাবে, বারবার করা লাগে। ঠিক আছে, এটাকে আপনার MS ওয়ার্ডের ভাষায় বলা হয় ম্যাক্রো। ম্যাক্রো শিখছিলেন MS ওয়ার্ডের ক্লাসে? আচ্ছা, তাহলে ওইটাও শিখে নেন। MS ওয়ার্ড বলেন বা বিভিন্ন সফটওয়্যারে এই শব্দটাকে ম্যাক্রো বলে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বারবার করা লাগে এরকম কাজের জন্য একটা শর্টকাট তৈরি করে রাখা, যেটা প্রেস করলে ওই কাজটা হয়ে যাবে। বুঝতে পারছেন? সম্পূর্ণ কাজটা বারবার করা লাগে এবং অনেক বড় কাজ। ধরেন MS ওয়ার্ড থেকে দেখাই, ম্যাক্রো অনেক ক্ষেত্রে আপনারা পাবেন, ইন ফিউচারেও পাবেন, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন সফটওয়্যারে এই ম্যাক্রো ফিচারটা থাকবে। ঠিক আছে, একসাথে অনেকগুলো কাজ একবারে করে ফেলার জন্য। কই ওয়ার্ড কই? আচ্ছা, ওয়ার্ড আসছে। এবার এখান থেকে আমি যদি এখানে কিছু লিখি, এখন ধরেন আপনার ইনস্টিটিউটের নাম অনেক বড় না, এটাও ধরেন বারবার লিখতে হয় আপনার, তো বারবার লেখাটা একটা প্যারা না। তো এটাকে আপনি সংক্ষেপ করে ফেলতে পারবেন কিভাবে? আপনি একটা ম্যাক্রো তৈরি করবেন। ম্যাক্রো করার জন্য আপনার যেতে হবে ভিউ প্যানেলে, ভিউ থেকে ম্যাক্রোতে ক্লিক করবেন, দেন রেকর্ড ম্যাক্রো। ঠিক আছে, তো এখান থেকে ম্যাক্রোটা যে আপনি অ্যাপ্লাই করবেন সেটা কিসের মাধ্যমে? কোনো একটা বাটনের মাধ্যমে নাকি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে? বাটন বলতে উপরে যে F1 F2 এইগুলা, ঠিক আছে। আর কিবোর্ড শর্টকাট বলতে অল্টার, কন্ট্রোল, শিফট এগুলা চেপে ধরে কোনো একটা বাটন। বুঝতে পারছেন? আচ্ছা, তো সাধারণত বাটনগুলা বিভিন্ন কাজে অ্যাসাইন করাই থাকে, তো এই জন্য আমরা কিবোর্ড নিব। ঠিক আছে, এবং কিবোর্ড নেওয়ার আগে এখানে একটা নাম দিব ম্যাক্রোটার। ধরেন নাম দিলাম কোম্পানি নেম। ঠিক আছে, এবার কিবোর্ডে ক্লিক করলাম। বুঝলাম না, সামথিং ইজ রং। আচ্ছা, ওই নামটা দেওয়া হলো না, নামটা চেঞ্জ করে দিতে হবে, আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে দিবেন। এখানে ম্যাক্রো 1 নামেই হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, কিবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন এইখানে হলো আপনি কিবোর্ড শর্টকাটটা, যেই শর্টকাটটা চাপলে আপনি চাচ্ছেন আপনার কোম্পানি নেমটা চলে আসুক, সেই শর্টকাটটা বানাবেন। এখন ধরেন আপনারা সবাই জানেন কি Ctrl+Z দিলে আন্ডু, তাই না? তো আমি যদি Ctrl+Z দেই, এখানে দেখাচ্ছে কারেন্টলি অ্যাসাইন টু এডিট আন্ডু, সুতরাং এটা ইউজ করা যাবে না। বুঝতে পারছেন? তো এরকম ধরেন Ctrl+U দিলাম, কারেন্টলি অ্যাসাইন টু Ctrl+ZU চলে আসছে, Ctrl+U দিলাম, কারেন্টলি অ্যাসাইন টু আন্ডারলাইন, তাহলে এটাও করা যাবে না। ধরেন এখন আমি অল্টার ই দিলাম,
কারেন্টলি অ্যাসাইন টু আনঅ্যাসাইন্ড, মানে এটা কোথাও অ্যাসাইন নাই, তার মানে এটাকে আমি ইউজ করতে পারি আমি এই ম্যাক্রোটা বানানোর জন্য। তো আমি সুইটেবল একটা কিছু নেই, ধরেন কন্ট্রোল এসতে ধরেন স্কিল, ঠিক আছে, সরি কন্ট্রোল না, অল্টার এস, ঠিক আছে। তো অল্টার এসকে আমি এখানে এই কিবোর্ড শর্টকাট হিসাবে অ্যাসাইন করলাম। এবার অ্যাসাইন ক্লিক করার সাথে সাথে এবার যদি ক্লোজ দেই, ক্লোজ দেওয়ার সাথে সাথে দেখবেন যে একটা ক্যাসেটের মতো সাইন চলে আসছে। এর মানে হলো এখন আমি যা করতেছি এগুলো সব রেকর্ড হচ্ছে। এখন আমি এখানে সুন্দর করে স্কিলের নামটা লিখব। ঠিক আছে, আচ্ছা এখন ম্যাক্রোতে যাই, স্টপ রেকর্ডিং দিই, বাস আমার এটা ম্যাক্রো হিসেবে সেভ হয়ে গেল। এখন মনে করেন একটা কিছু লিখতেছি, এখানে এখন স্কিলের নাম লিখতে হবে, জাস্ট অল্টার এস দিব, চলে আসবে। ঠিক আছে, আবার কিছু লিখতেছি, আবার স্কিলের নাম দরকার, অল্টার এস দিব, চলে আসবে। বুঝতে পারছেন, এই হলো ম্যাক্রোর সুবিধা। ঠিক আছে, একসাথে অনেকগুলোকে একটা ইসে নিয়ে আসা যায়। আচ্ছা এবার আসেন ইলাস্ট্রেটরে, এই জিনিসটাকে বলা হয় কি অ্যাকশন, ইলাস্ট্রেটরেও ফটোশপেও, ঠিক আছে, অ্যাকশন। এখন অ্যাকশন তৈরি করার জন্য এখানে বাই ডিফল্ট কিছু অ্যাকশন দেয়া আছে, ঠিক আছে, যেগুলো একটাও কাজের না আসলে। তো আমরা ডিফল্ট অ্যাকশন বাদ দিয়ে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। এই ডিফল্ট অ্যাকশন একটা ফোল্ডার যার ভেতরে অনেকগুলো অ্যাকশন আছে। তো এটাকে মিনিমাইজ করে আমরা একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারের নাম আপনি নিজের নামে দিয়ে দিতে পারেন, যে কোনো কিছু দিলেই হবে। এবার এই ফোল্ডারের ভেতরে একটা নতুন অ্যাকশন ক্রিয়েট করব। আমি আপাতত ইলাস্ট্রেটরের অ্যাকশনের একটা এক্সাম্পল দেখাই, যেটা আমরা এই ফোল্ডারের ভেতরে সেভ করব। ধরেন একটা রেক্ট্যাঙ্গেল, আচ্ছা রেক্ট্যাঙ্গেল না, ধরেন একটা এটা ধরেন একটা ফুলের পাপড়ি, ঠিক আছে, একটা সাইড অনলি একটা পাপড়ি। এখন একটা ফুল হবে পুরাটা, বুঝতে পারছেন? তো ফুল বানানোর জন্য আমরা নর্মালি কি করি, নর্মালি হলো এটাকে রোটেট টুল দিয়ে রোটেট করাবো, ঠিক আছে। তো রোটেট করানোর আগে আমি একটা ম্যাক্রো তৈরি করে ফেলবো। আচ্ছা আমি এর আগে একটা ইলিপস নিয়ে নেই, যেটা এই অ্যাঙ্কর থেকে হবে এতটুকু, জাস্ট হলো এটার সেন্টারটা বের করার জন্য। আর সাধারণত ফুলের মাঝখানে তো একটা গোল থাকবেই, সো এটা আগেই দিয়ে দিলাম। আচ্ছা এবার এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখন এই রোটেশন টুলটা ইউজ করার আগে আমি এখানে এটাকে অ্যাকশন হিসাবে তৈরি করব, ঠিক আছে। তো এই জন্য আমি একটা প্লাস দিলাম, প্লাস দিয়ে অ্যাকশনের নাম দিব মেক ফ্লাওয়ার, ঠিক আছে, নাম দিলাম। নাম দেওয়ার পরে কোথায় সেভ হবে, কোন ফোল্ডারে সেভ হবে, ইউসুফ ফোল্ডারে সেভ হবে, মানে এইটাতে। তারপরে ফাংশন কি, কোনো শর্টকাট কি ব্যবহার করব কি না, এটা অপশনাল, এটা মানে চাইলে ইউজ করা যায়, মাইক্রোসফট ওয়ার্ডে যেমন করাই লাগবে ওটা। আর এখানে হলো অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, অথবা এখানে শো করবে, এখানে ক্লিক করলেই হবে। বুঝতে পারছেন? তো আমরা আপাতত এই শর্টকাট কি তৈরি করতেছি না। কালার মানে এখানে জাস্ট একটা ডিফারেন্ট কালারে ওটা শো করবে, ওটাকে হাইলাইট করার জন্য, আর কিছু না। তো এটাও দরকার নাই, আমরা জাস্ট রেকর্ডে প্রেস করি। এখন এই যে এখানে লাল হয়ে আছে মানে রেকর্ড হচ্ছে, ঠিক আছে, যা যা করবো সব রেকর্ড হচ্ছে। তাহলে এটা সিলেক্টেড আছে, সিলেক্ট থাকা অবস্থায় আমি রোটেট টুলে যাই, রোটেট টুলে গিয়ে অল্টার চেপে ধরে এই অ্যাঙ্করে ওই যে আমার বৃত্তের সেন্টারে ক্লিক করি। দেন এখান থেকে কি আমি ভ্যালু বুঝে রোটেট করতে পারবো। এখন ভ্যালুটা দিব হলাম ধরেন 360 ডিগ্রি হলো কি ম্যাক্সিমাম ভ্যালু একটা ইসের হুইলের, ঠিক আছে। তাহলে 360কে আমি ভাগ দিব, 360 ভাগ ধরেন 6টা পাতা চাচ্ছি আমি, তাহলে 6 কপি, ওকে, কপি হইল। এবার এইখানে দেখেন এই যে রোটেট, এটা চলে আসছে যে রোটেট করছি আমি, ঠিক আছে। এবার কন্ট্রোল ডি দিব, ট্রান্সফর্ম অ্যাগেন, ফুল হয়ে গেছে, ঠিক আছে। এবার ধরেন কালার চেঞ্জ করব, ফুল সাধারণত যেই কালার হয় সেই কালার করব। সব সিলেক্ট করে মাঝখানের শেপটা বাদ দিয়ে এটার কালার দিয়ে দিলাম ধরেন এই কালার, ঠিক আছে। আচ্ছা দেন
এটা ক্লিক করে এটার কালার ধরেন দিয়ে দিলাম এই কালার। ওকে, তো এই হলো আমি ফুল একটা কি করলাম, কাজ করলাম, একটা ফুল তৈরি করার। এবার স্টপ রেকর্ডিং, বাস এটা একটা ইয়া হয়ে গেল, কি হয়ে গেল, অ্যাকশন তৈরি হয়ে গেল। এবার এগুলা ডিলিট করে দিই। আমি এখান থেকে নতুন একটা ইয়া নেই, ইলিপস নেই। এবার যে কোনোভাবে একটা পাতা আঁকবো, এটা আগেরটার মতোই হবে এমন না, যেরকম হোক ওরকম হইলে হবে, জাস্ট এই কোনাটা ম্যাচ থাকলেই হলো। ঠিক আছে, এটা মেবি চেঞ্জ হবে না, তারপর আমরা দেখি, কারণ এটা পুরোপুরি আলাদা, ওইটা আমরা শুরু থেকে সিলেক্ট করি নাই। ঠিক আছে, এই জন্য এটা চেঞ্জ নাও হইতে পারে। ওকে, এবার এটা সিলেক্ট করি, মেক ফ্লাওয়ারে ক্লিক করে দিই, এবার প্লে দিয়ে দিব। হয়েছে, কোনো রকম হয়ে গেছে। ঠিক আছে, তারপরেও এই যে লাস্টের এটা চেঞ্জ হয়েছে, ওই যে লাস্ট যে সেট কালার চেঞ্জ করছি ওই বৃত্তের চেঞ্জ না হয়ে ওই অবজেক্টটারই চেঞ্জ হয়েছে। সো এই লাস্টের সেট কালার এটা আমাদের কাজে আসতেছে না। সো এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি চাইলে। ঠিক আছে, তাহলে এর আগ পর্যন্ত থাকবে। এটাকে আবার রিপিট করে দেখি। মেক ফ্লাওয়ার প্লে, এবার একটু ভেতর দিকে চলে আসছে। আর সেট কালার ওই যে শেষেরটা ধরতেছে, শুধু শেষটা চেঞ্জ হচ্ছে, সব চেঞ্জ হচ্ছে না। তো অ্যাকশনের বিষয়টা হলো সবগুলাই যে অ্যাকুরেটলি কাজ করবে সেটা না, আপনার এনভায়রনমেন্ট বুঝে বুঝে অ্যাপ্লাই করতে হবে। বুঝতে পারছেন? ফ্যানটা ছেড়ে দেন। সো এখানে শেষের সেট কালারটাও আমি ডিলিট করে দিচ্ছি। তো এর আগ পর্যন্ত মোটামুটি সবগুলা কিন্তু হয়েছে, তাই না? মানে ট্রান্সফর্মের যে বিষয়টা ওটা হয়ে গেছে। একটা ক্লিক করে আমরা একটা ফুল বানিয়ে ফেলতে পারতেছি, যে কোনো অবজেক্ট ধরে জাস্ট একটা প্রেস করলেই ফুল হয়ে যাচ্ছে। ধরেন এটা ধরলাম, জাস্ট এখান থেকে মেক ফ্লাওয়ার প্লে, কোনো না কোনোভাবে হয়েছে। তো আচ্ছা, এখানে এটা এলোমেলো হওয়ার কারণ হলো এখানে আমার একটা অ্যাঙ্কর সিলেক্টেড ছিল, শুধু ওই অ্যাঙ্করটা ঘুরছে। বুঝতে পারছেন? সো কন্ট্রোল জেড দিয়ে আবার এটাকে সিলেক্ট করে আবার মেক ফ্লাওয়ার প্লে করি, এই যে এখন হয়েছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই হলো অ্যাকশন, অনেকগুলা কাজকে একবারে করে ফেলা। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা আরেকটা অ্যাকশন বানাবো, যে অ্যাকশনের কাজ হবে হলো এই ফাইলটাকে ভিন্ন ভিন্ন নামে সেভ করা। বুঝতে পারছেন? তো প্রথমত একটা নাম, যেটা প্রথম ডেটা সেট, এটাকে আমরা সেভ করব। তো এখান থেকে আমি প্লাস দেই। এবার আসেন, সেভ করার সময় এই ফাইলটা সেভ করার পরে আপনি ফাইলটা সরাসরি প্রিন্টে পাঠিয়ে দিবেন। এই জন্য সেভ করার সিস্টেমটা এমনভাবে হইতে হবে যাতে ওটা প্রিন্টের উপযোগী হয়। বুঝতে পারছেন? সো এখন সবচেয়ে বেস্ট হয় যেখানে হলো আপনার ফন্টগুলা ভাঙবে না, মানে আপনার এই যে লেখাগুলা, আমরা তো এটা অ্যাটলিস্ট জানি যে এগুলা এক্সপ্যান্ড করে দিলে ভাঙে না, তাই না? কিন্তু এক্সপ্যান্ড করে দিলে তখন আর ডাইনামিক থাকতেছে না, লেখা অবস্থায় রাখতে হবে। তাহলে উপায় কি? উপায় হলো পিডিএফ সেভ করা। পিডিএফ সেভ করলে ফন্ট যদি অন্য কম্পিউটার যেখানে এটা যাচ্ছে ওইখানে না থাকলেও অসুবিধা নাই। ঠিক আছে? সো এটা আমরা এখান থেকে সিলেক্ট করব, এটা না, এখান থেকে আমরা নতুন একটা ম্যাক্রো নিব। ম্যাক্রোর নাম দিব সেভ পিডিএফ। এখানে আরেকটু লিখে দেই প্রিন্ট। ঠিক আছে, প্রিন্ট পিডিএফ। আচ্ছা, এবার রেকর্ড দেই। এবার যা করব সব রেকর্ড হচ্ছে। ফাইলে যাই, সেভ অ্যাজে যাই, গিয়ে এখান থেকে ফাইল নিয়ে নেই অ্যাডোবি পিডিএফ। এবার এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিই, অথবা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে নেই যাতে এক্সপোর্টেড ফাইলগুলো সব ওই ফোল্ডারে থাকে। এখানে নাম দিয়ে দেই এক্সপোর্টেড। এবার এই ফোল্ডারের ভেতরে ঢুকি, যে কোনো একটা নাম দিয়ে সেভ দিই। সেভ হয়ে গেল। এখন এখানে আসেন, এই যে এটা আসলো, এখান থেকে আমরা ক্লিক করে দিয়ে দিব হলাম হাই কোয়ালিটি প্রিন্ট, প্রিন্টের জন্য। ঠিক আছে, হাই কোয়ালিটি প্রিন্ট দিয়ে সেভ দিয়ে দিব, বাস সেভ হয়ে গেছে। এখন এটা তো প্রথমবার আমরা এই ভ্যারিয়েবলটা তৈরি করার জন্য সেভ করলাম। ভ্যারিয়েবল না, অ্যাকশন তৈরি হয়ে গেল। এবার এটাকে স্টপ দিয়ে দিব, বাস সেভ পিডিএফ, আর একটা অ্যাকশন তৈরি হয়ে গেছে আমার। এখন এই ফাইলটা যেটা ওপেন আছে এটা কিন্তু পিডিএফ ফাইলটা, তাই না? তো এই জন্য এটাকে এই যে পিডিএফ 1.pdf,
ঠিক আছে, পিডিএফ যেটা মাত্র সেভ করলাম সেটা ওপেন হয়ে আছে। আমাদের মেইন কাজ তো এআই ফাইলে, তাই না? সো এটাকে ক্লোজ করে দিব, ক্লোজ করে ওই এআই ফাইলটা ওপেন করব। এটা ছিল কি আইডি কার্ড ভ্যারিয়েবল, হ্যাঁ এইটা, ও হো, এটা আমরা সেভ করি নাই ফাইনালি। আচ্ছা, অসুবিধা নাই, আমরা পিডিএফটা থেকেই করি। তাহলে এটা এই যে লাস্ট আপনি এই অ্যাকশনটা বানানোর আগে অবশ্যই একবার কন্ট্রোল এস দিয়ে নেবেন, ঠিক আছে? যে মিস্টেকটা আমার হয়েছে আপনারা রিপিট করবেন না ইনশাল্লাহ। অবশ্যই ভ্যারিয়েবল এটা বানানোর আগে একবার কন্ট্রোল এস দিয়ে দেন এই ভ্যারিয়েবলটা তৈরি করবেন। তৈরি করা হইলে পিডিএফ ফাইলটা ওপেন আছে, এটা জাস্ট ক্লোজ করে দিয়ে মূল যে ফাইলটা যেটা আপনি সেভ করে নিছেন আগেই সেটা ওপেন করবেন। ওপেন করে ওইটার মধ্যে অ্যাকশন প্লে করবেন, বুঝতে পারছেন? এখন এইটাতেও করা যাবে, সেটা কোনো অসুবিধা নাই। সো আমরা এটা থেকেও করতে পারি একই কথা, বাট ওইখান থেকে করলে আপনার হলো কোয়ালিটি খানিকটা কম লস হবে, বুঝতে পারছেন? এখানে পিডিএফ থেকে আবার পিডিএফ সেভ হচ্ছে, এখানে এআই থেকে পিডিএফ সেভ হবে, পার্থক্যটা বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা সিলেক্ট করে এখানে অ্যাকশন, এবার হলো আমরা কি এটা চেঞ্জ করতে পারতেছি, দেন এটা প্লে করে দিলেই কিন্তু সেভ হয়ে যাচ্ছে, তাই না? আমার ওই ফাইলে গিয়ে সেভ দেওয়া লাগতেছে না। কিন্তু এখানে সমস্যা যেটা হবে এখন, কই ফোল্ডারটা কই গেল, এক্সপোর্টেড, আচ্ছা এটা আইডি কার্ডের ভেতরে নিয়ে যাই, এক্সপোর্টেড 1 পিডিএফ। এখন আপনি যদি এটাকে প্লে দেন, দেখেন 2তে গেছি, প্লে দিলাম, এখন যেহেতু এই যে ফোল্ডারটা চেঞ্জ করে ফেলছি এই জন্য এটা আসতেছে। আচ্ছা যাই হোক, এখন নর্মালি এটা আসার কথা না, এটা হলো কি করবে, আপনার আগের যে ফাইলটা ওটাকে রিপ্লেস করে এটা সেভ হয়ে যাবে, আগেরটা আর থাকবে না। তো এটাও একটা ঝামেলা, নাম তো চেঞ্জ করা লাগবে প্রত্যেকটা, তাই না? এখন আসেন আমরা সবচেয়ে সহজ যে কাজটা, তাইলে আমরা প্রথমত ভ্যারিয়েবল করলাম, এরপরে ছবিগুলোকে ডাইনামিক করলাম, তারপরে অ্যাকশনটা তৈরি করলাম সেভ পিডিএফ, যেটা দিয়ে একটা সেভ হয়ে গেছে। কিন্তু এটা আমার আসলে কোনো কাজে আসবে না, এটা জাস্ট তৈরি করছে এই অ্যাকশনটা বানানোর জন্য। এখন হলো আসল কাজ, যেখানে আমি ওই এক্সপোর্টেড নামের যে ফোল্ডারটা তৈরি করছি এটা ডিলিট করে দিয়ে আমি এই ফোল্ডারের ভেতরে এখানে যে কয়টা আছে ওই কয়টারটা একবারে আনবো, ঠিক আছে? এটা আনার জন্য এই অ্যাকশন প্যানেলের বার্গার মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে একদম শেষের অপশনটা ব্যাচ, এর মানে হলো ব্যাচ অ্যাকশন, একসাথে একটা ব্যাচের উপরে অ্যাকশনটাকে প্লে করা, ঠিক আছে? ব্যাচে ক্লিক করলেন, কোন সেটের অ্যাকশন, ইউসুফ ফোল্ডারের অ্যাকশন, কোন অ্যাকশনটা, সেভ প্রিন্ট পিডিএফ এই অ্যাকশনটা। আচ্ছা, ওই যে চেঞ্জ যে হবে অনেকগুলো যে সেভ হবে, সোর্স কোথায়, ফোল্ডার থেকে নাকি ডেটা সেট থেকে? আমার এখানে কি থেকে, ডেটা সেট থেকে, এই যে ডেটা সেট 1 2 এ অনুযায়ী। সো এখানে আমি ফোল্ডার থেকে চেঞ্জ করে অবশ্যই ডেটা সেট দিয়ে নিব, বুঝতে পারছেন? আচ্ছা, এবার ডেস্টিনেশন ফোল্ডার, সেভটা যে হবে কোন ফোল্ডারে সেভ হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে ওভাররাইট ডেস্টিনেশন দিলে যেটা অলরেডি আমি সেভ করছি তার মেমোরিতে যেটা আছে ওইটাকে ওভাররাইট করতে পারবো। ওভাররাইট করে আমরা চুজ দিয়ে কোন ফোল্ডারটা সিলেক্ট করে দিব, এক্সপোর্টেড নামে যে ফোল্ডারটা মাত্র তৈরি করছি সেইটা সিলেক্ট ফোল্ডার। এখন সে ওই ফোল্ডারের জায়গাটাকে ওভাররাইট করবে, ঠিক আছে? ওভাররাইট করে আমাকে প্রম্পট করা ছাড়াই সে এক্সপোর্টেড ফোল্ডারের ভিতরে সেভ করবে, ঠিক আছে? এরপরে স্টপ ফর এরর্স, কোনো ভুল হইলে থেমে যাবে, এটা অন করা আছে। ফাইলের নামটা কিভাবে আসবে, আচ্ছা এখানে যে দুইটা অপশন এটা দেখেন, একটা হলো ওভাররাইট সেভ কমান্ডস, এখানে যে সেভ অ্যাজের যে কমান্ডগুলো সেগুলা, আর যদি এক্সপোর্ট থেকে আপনি পিডিএফ এক্সপোর্ট করে থাকেন তখন এটা দিতে হবে। এক্সপোর্ট অপশন আছে না এই জায়গাতে মেনুর মধ্যে, ওইখান থেকে করলে এটা দিয়ে আপনার ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, আর সেভ থেকে করলে এটা দিয়ে সিলেক্ট করতে হবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? আচ্ছা, এবার ফাইল নেম, ফাইলের নামটা কিভাবে আসবে, ফাইল এবং নাম্বার, ফাইল এবং ডাটাসেট নাম্বার, শুধু ডাটাসেট নেম। তো আমি এখানে শুধু ডাটাসেট নেমটা সিলেক্ট করি সিম্পল রাখার জন্য, এবার ওকে দিয়ে দিই। এবার দেখবেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে আর সেভ হচ্ছে, হয়ে গেছে। এবার আমরা ফোল্ডারে যাই, এই যে এখানে ডেটাসেট 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে, হ্যাঁ পিডিএফ আকারে। কিন্তু এখন আরেকটা বিষয় হলো এগুলা আলাদা আলাদা, বুঝতে পারছেন? একসাথে না, মানে এক ফাইলের ভিতরে সবগুলা পেজ না, আলাদা আলাদা পেজ। একসাথে করবেন কিভাবে, আপনার বেস্ট হয় হলো যদি অ্যাডোবি অ্যাক্রোবেট রাইটার থাকে, অ্যাডোবি অ্যাক্রোবেট প্রো ডিসি অ্যাডোবির সফটওয়্যার, যেটার কাজই হলো পিডিএফ নিয়ে, ঠিক আছে? আর ওইটা না থাকলে শর্টকাট যেটা বেস্ট, শর্টকাটের মধ্যে বেস্ট উপায় যেটা, সেটা হলো গুগলে চলে যাবেন, গিয়ে আই লাভ
পিডিএফ লিখে সার্চ করবেন, ঠিক আছে? এখান থেকে করলে আপনার রেজুলেশন কোনো লস হবে না। সো এই ইসে চলে যাবেন, এখান থেকে এই যে মার্জ পিডিএফ ফাইলস প্রথম অপশনটা, ঠিক আছে? সিলেক্ট পিডিএফ ফাইলস, এখান থেকে আপনার পিডিএফ ফাইলগুলো সিলেক্ট করবেন, ওপেন দিবেন, মার্জ পিডিএফ দিবেন, বাস সবগুলো এক ফাইল হয়ে যাবে। এডিট করার জন্য তো হ্যাঁ, এক ফাইল আপনি যখন ওপেন করবেন আলাদা আলাদা আর্টবোর্ড হিসাবে ওপেন হবে, ঠিক আছে? যে ডাউনলোড মার্জ পিডিএফ এখানে দেন, হয়ে গেল। এবার ডাউনলোড হচ্ছে। এটা যদি আপনি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করেন দেন আলাদা আলাদা করে এডিট করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা পাঠিয়ে দিবে, এরপর বাকিটা সে তার মতো করে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এডিটেবল, মানে আই লাভ পিডিএফ দিয়ে করলে সে পিডিএফটা কোয়ালিটি লস করে না, জাস্ট যা আছে তাই মার্চ করে দেয়। অন্য আরও অনেক পিডিএফের এরকম অনলাইন ইয়ে আছে যে সমস্ত জায়গা থেকে হলো দেখা যায় যে ফাইলের কোয়ালিটি লস করে, বুঝতে পারছেন? ওয়াটার মার্ক চলে আসে, এরকম ঝামেলা হয়। আই লাভ পিডিএফ থেকে এই সমস্ত ঝামেলাগুলো হয় না। আই লাভ পিডিএফ বলা যায় যে ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন পিডিএফ এডিটর। এখানে মার্জ করা, স্প্লিট করা, কম্প্রেস, পিডিএফ থেকে ওয়ার্ড, পিডিএফ থেকে পাওয়ার পয়েন্ট, পিডিএফ থেকে এক্সেল, ওয়ার্ড থেকে পিডিএফ, পাওয়ার পয়েন্ট থেকে ইত্যাদি অনেক কিছু আছে, ঠিক আছে? পিডিএফ নিয়ে বিভিন্ন ধরনের কাজ। হ্যাঁ, ফ্রি, সবই ফ্রি। এখানে পেইড তেমন পেইড আছে এক্সট্রা ফিচার্স অ্যাড করতে চাইলে, প্রাইমারিলি ফ্রি। ধরেন এর সাথে আপনি বিভিন্ন এক্সট্রা কিছু হয়তো অ্যাড করতে চান, আসবে, লেখায় আসবে যে এই কাজটা পেইড, বুঝতে পারছেন? বুঝতেই পারবেন। হ্যাঁ, এটা ফ্রি, ঠিক আছে? আর অ্যাডোবির সফটওয়্যারটা পেইড অবশ্যই, ওই ক্র্যাক ভার্সন ইউজ করতে হবে। আচ্ছা, এটা ডাউনলোড হয়ে গেছে, ইন্টারনেট কানেকশন নাই, আবার শুরু থেকে হচ্ছে। আরেকবার করে ফেলি। মাত্র 10 MB নামতে এত সময় নিচ্ছে। আচ্ছা হোক, এটা আপনি যদি পিডিএফ ফাইলগুলো রাইট বাটন ক্লিক করে যদি ইলাস্ট্রেটর দিয়ে ওপেন করেন, এটা জাস্ট লাইক ইলাস্ট্রেটর ফাইল, এডিটেবল, ঠিক আছে? যেভাবে ছিল লাস্ট ফাইলটা ওইভাবেই থাকবে, কোনো পরিবর্তন করতে চাইলে করতে পারবেন। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, ঠিক আছে? একটা আইডি কার্ডকে আমরা ভ্যারিয়েবল বানিয়ে ফেললাম, এক আইডি কার্ড থেকে এখন যত খুশি আইডি কার্ড বের করতে পারতেছি। ছবিগুলোকে ছবি এক্সেল ফাইলের মধ্যে আপনি ছবি, এই যে সিএসভি ফাইল, এখানে যে এএমপি আইডি যেগুলো দিছেন, আপনার ফাইল ফটোর যে ফাইল আছে এখানে ছবির যে নামটা এটার ম্যাচ থাকবে। এখানে এলোমেলোভাবে থাক, বাট এই লোকের নামে যাতে এর আইডি কার্ডটা থাকে, বুঝতে পারছেন? ধরেন এই লোক হলো এই যে লোগান বেঞ্জামিন, না এই যে কি বেনেট, এই লোগান বেনেট যদি এই লোকটা হয়ে থাকে তাহলে তার আইডির সাথে যাতে মিল থাকে। এখানে আইডি এএমপি আইডি যেটা, এটাই হবে তার কি ছবির, এই যে এখানে এই নেম। ও এখানে কোন একটা ক্যারেক্টারের কারণে নিচ্ছে না, কন্ট্রোল ভি দিয়ে আরেকবার ওই ক্যারেক্টারটা ফেলে দেয়।
এই যে হাইফেনটা নিচ্ছে না, অসুবিধা নাই। তারপর কি ব্যাপার, আচ্ছা এটা কেন নিচ্ছে না জানি না, আমি এখানে লিখে দেই সরাসরি। 7341, বুঝতে পারছেন? তাইলে আপনি এখানে যখন বসাবেন ওই অনুযায়ী বসবে, বুঝেন নাই? তাহলে এমনিতেই ম্যাচ থাকবে, বিন্যাসটা এমনিতেই ঠিক থাকবে, ঠিক আছে? ডাউনলোড হয়েছে না? এখনো হয় নাই, হচ্ছে। ওটা হয়ে গেছিল, আবার ক্যান্সেল হয়ে গেল আগেরটা। আচ্ছা যাই হোক, তাহলে ক্লাস শেষ আজকে। এখন এইভাবে এই সিস্টেমে কি কি করতে পারবেন? ধরেন হ্যাঁ, সার্টিফিকেটে অনেকের নাম, সার্টিফিকেটের ক্ষেত্রে আপনার নাম, বাবার নাম, সার্টিফিকেট আইডি থাকবে। ছবি তো আর সাধারণত থাকে না সার্টিফিকেটে। তারপরে ধরেন আরও কি করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অনেকের বিজনেস কার্ড যদি একসাথে বানান সেক্ষেত্রে করতে পারবেন, বা এই ধরনের যে কোনো, যে ডিজাইনের মূল স্ট্রাকচারটা সেম, শুধু কন্টেন্টগুলো চেঞ্জ হবে, এরকম যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা এই ভেরিয়েবলের কাজটা, এই ভেরিয়েবল সিস্টেমটা দিয়ে সহজেই কাজটা করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে যেটা করতে হবে আপনার, এই আর্টবোর্ড, এই যে আর্টবোর্ডটাকে জাস্ট কপি করবেন 10টা। এই যে একটা এভাবে আর্টবোর্ড রিপিটেড কপি হয় না, মানে কন্ট্রোল ডি এখানে কাজ করবে না, আপনার এখানে নিয়ে নিয়ে কপি করতে হবে। করলেন, এবার হলো একটা একটা করে ধরে, ধরেন এটা তো সবই চেঞ্জ হবে আমার যা মনে হয়। ডেটাসেট 2-তে গেলে শুধু শেষেরটা আসতেছে, আননোন এরর। আচ্ছা, ওইভাবে হবে না যেভাবে ভাবছিলাম। আচ্ছা এইভাবে যদি করি, না ওইটা ওইভাবে হবে না। আপনি ওই যে এই ফাইলটা ডাউনলোড হয়েছে না, হ্যাঁ এই যে হয়ে গেছে, এই ফাইলটা ডাউনলোড হয়েছে। এবার এই ফাইলটাকে আপনি ওপেন উইথ ইলাস্ট্রেটর দেন, অল, রেঞ্জ অল, ঠিক আছে? ওকে, তাহলে সব আলাদা আলাদা আর্টবোর্ডে এই যে এইভাবে ওপেন হয়ে গেল। ও জেপিজিতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা আবার ওপেন দেই, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, কি দিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর অল, যে অ্যাজ লিঙ্কস ক্যান্সেল দিয়ে দিই, সিএমওয়াইকে, ওকে। এই যে এখন আছে, টাইপ টুল নেন, এই যে এডিট করতে পারবে। কে বললেন এডিটিং ক্যাপাবিলিটি থাকে না? এই যে আছে এখন, ঠিক আছে? জাস্ট ওইখানে কিছু অপশনসে মার্ক করার বিষয় ছিল, তখন লিঙ্কড হিসাবে আসছিল, পরে এমবেড হিসাবে নিয়ে আসছি, সো সবই আছে। তবে ছবিগুলা লিঙ্কড নাই, ছবিগুলো অবশ্যই লিঙ্ক থাকারও কথা না। বুঝি নাই। না তখন তো ছবি না, পুরা জিনিসটাই লিঙ্ক হিসাবে আসছিল, মানে পুরাটা একটা ইমেজ হিসাবে আসছিল, ফ্ল্যাট ইমেজ। আপনার তো লাগবে এডিটেবল, সো এখানে ওপেন করার সময় একটা টিক মার্ক, একটা চেকবক্স উঠিয়ে দিতে হবে। এই যে ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, রেঞ্জ হলো অল, এটা উঠিয়ে দিবেন। ইম্পোর্ট পিডিএফ পেজেস অ্যাজ লিঙ্কড ফর অপটিমাল পারফরমেন্স, দরকার নাই, ঠিক আছে? উঠাই দিয়ে ওকে দিবেন, তাহলে একদম জাস্ট এডিটেবল হিসাবে আসবে, ঠিক আছে? এবং ফন্টগুলোও আশা করি মিসিং দেখাবে না। হ্যাঁ দেখাইতে পারে, অন্য পিসিতে নিলে তখন ওই এডিটেবল হিসাবে ওপেন করলে ফন্ট মিসিং দেখাবে। আচ্ছা, তো এই ছিল হলো আজকের ক্লাস মোটামুটি। এখন আপনাদের কাজ হবে হলো, আপনারা যে আইডি কার্ডের ডিজাইনগুলো করছেন, এই যে ইমদাদুল হক সাহেব, আপনি কি পরে করছিলেন আইডি কার্ডের ডিজাইন? হ্যাঁ দিয়ে দিছেন। আচ্ছা তাহলে এই
সবগুলাকে ভেরিয়েবল বানাবেন, ঠিক আছে? এরকম 10 জন মানুষের নাম দিয়ে ভেরিয়েবল ডেটা তৈরি করবেন। হ্যাঁ, 10টা ফটো, 10টা ওই যে ফটো। আচ্ছা, এর আগে কি কি করছি ক্লাস শুরু করার আগে সেগুলা দেখেন। সেটা হলো লিওনার্দো এআইতে গেছি। লিওনার্দো এআই শিখছেন আগে? কে দেখাইছে? নাসির স্যার দেখাইছে, ওকে ফাইন। আচ্ছা, লিওনার্দো এআইতে আপনার লগ ইন করার পরে এই যে ইমেজ জেনারেশনের যে নাসিফ স্যার হয়তো আপনাদের এই যে মানে বর্তমান যে ইন্টারফেসটা ওইটা থেকে দেখাইছে, তবে আমার কাছে লিগেসি ইন্টারফেসটা ভালো লাগে বেশি। সো লিগেসি মোড অন করে আমি কাজ করছিলাম। এখানে এই যে দেখতেছেন প্রম্পটটা মূলত চ্যাট জিপিটিকে বলে বলে বিভিন্নভাবে যে কেমন কেমন ছবি আমার দরকার সেই হিসাবে জেনারেট করে নিছিলাম। দেন এখানে এসে পেস্ট করছি, পেস্ট করার পরে জেনারেট দিছি। জেনারেট দেওয়ার পরে এরকম ছবি আসছে। ছবির যে অ্যাসপেক্ট রেশিওটা এটা আমি এখান থেকে সাইজ চেঞ্জ করে আমার ইমেজের ওই যে এই অংশটার সাথে ম্যাচ করে নিছি, ঠিক আছে? দেন জেনারেট দিয়ে ছবিগুলো জেনারেট হয়েছে, ডাউনলোড করে নিয়ে নিছি, ঠিক আছে? আপনাদের আইডি কার্ডের জন্য ছবি তোলা হয়েছে না সবার? ওই অ্যাসপেক্ট রেশিওতে করবেন। ওই ছবিগুলা ওই যে জাভেদ ওমর ওস্তাদকে বললেই দিয়ে দিবে, নাকি আছে আপনাদের কাছে ছবি? হ্যাঁ, তাহলে তো হয়েছে, ঠিক আছে? ওই ছবিগুলা দিয়ে আপনারা করেন নিজেদের নাম দিয়ে, ঠিক আছে? না, পেইড না, এটা ফ্রি। পেইড দরকার পড়ে না তো। এই অ্যাকাউন্টের ক্রেডিট শেষ হয়ে গেলে আমার 40টার উপরে গুগল অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, আমি পার ব্যাচ একটা করে অ্যাকাউন্ট খুলি সাধারণত। তবে রিসেন্টলি আগে যে সিস্টেমে এক্সাম নিতাম, যে সিস্টেমে অ্যাসাইনমেন্ট নিতাম, ওইগুলাকে অনেক সংক্ষেপ করে ফেলছি, তো এই জন্য গুগল ড্রাইভে জায়গা অনেক কম খায়, বুঝছেন? আগে দেখা যেত একটা ড্রাইভ ফুল হয়েও আরও জায়গা লাগতো একটা ব্যাচের জন্য, তো তখন পার ব্যাচ একটা করে আমার গুগল অ্যাকাউন্ট খোলা লাগতো। এখন আর সেটা লাগে না। এই যে আপনাদের ব্যাচ সহ মোটামুটি অনেকগুলা ব্যাচ পর্যন্ত এই একটা অ্যাকাউন্ট চলতেছে। দেখি 1 2 3 4 5টা ব্যাচের তথ্য এক অ্যাকাউন্টের মধ্যে আছে। আচ্ছা, এরপরে হ্যাঁ, মার্চ পিডিএফটা জমা দিবেন, ঠিক আছে? আর ডিজাইনটা যাতে আগে থেকেই সুন্দর হয়। একটা কোনো রকম ডিজাইন করে তার মধ্যে পিডিএফ করে মানে ভ্যারিয়েবল করে দিয়ে দিলেন, এটা হবে না। আর এর ভ্যারিয়েবলটা যত সহজে দেখলেন, করতে গেলে দেখবেন অনেক ধরনের প্রবলেম ফেস করতেছেন, ঠিক আছে? সো একটু ঠান্ডা মাথায় কাজ করেন এটা নিয়ে, ঠিক আছে? আচ্ছা, আজকে এই পর্যন্তই, ক্লাস শেষ করি। আর কোনো কোশ্চেন আছে এই ব্যাপারে? আচ্ছা, জাযাকাল্লাহ।